মাকে ডাকছি, মা ওঠো, আমার ফোন ফোন। জোহার, আমি আরোহী। আজকের ভিডিওটা ভাবলাম বাংলাতে বানানো যাক। বাংলাতে বানালে আমার ভিডিওটা আরও বেশি মানুষ দেখতে পারবে, আর কম বেশি সবাই বুঝতেও পারবে, আর আমার ভিউজও বেশি আসবে। আচ্ছা, এবার আমি যেটার জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা বলি তোমাদেরকে। তোমরা সবাই জানো কিছুদিন আগে আমি লখনৌ গিয়েছিলাম। হালকা ফুলকা জানো কি কারণে গিয়েছিলাম, কেন গিয়েছিলাম। আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম যে আমি পরে কোনো একদিন ভিডিও বানিয়ে তোমাদের বলবো আমি কি কারণে লখনৌ গিয়েছিলাম। তো দেখতে দেখতে তো অনেকগুলো দিনই কেটে গেল। তো ভাবলাম কি আজকে সেরকম কোনো কিছু ব্লগ বানাইনি, তো আজকে ভাবলাম কি চলো আজকে শেয়ার করা যাক তোমাদের সাথে যে আমার ফোনটা কিভাবে হারিয়েছিল। আজ থেকে 1 বছর আগে আমরা সবাই, মানে আমাদের বাড়ির সবাই, আমরা ঘুরতে গিয়েছিলাম ঘুরতে। আমরা কাশ্মীর যাচ্ছিলাম, ওরা তো অমৃতসরের ট্রেনে করে যাচ্ছিলাম। আমরা যখন বিহারের কাছাকাছি পৌঁছাই, এবার তোমাদের আমি ঘটনাটা বলি, পুরো প্রপার একদম খুলে বলি। যখন আমরা বিহারের কাছাকাছি পৌঁছাই, দাঁড়াও একটা বালিশ নিয়ে নিই, আমার বলতে সুবিধা হবে। তো যখন আমরা বিহারের কাছাকাছি পৌঁছাই তখন প্রায় রাত 3টে অমনি বাজে। তো আমি ছিলাম একদম নিচের ইয়েটাতে, কি বলে ওটাকে, কি বলে, যাই হোক যেটা হোক বলে, আমি ভুলে গেছি। তো আমি ছিলাম একদম নিচে, তারপর মিডিলে ছিল আমার বোন, ওপরেও আমার বোন ছিল, আর ওই পাশেরটাতে নিচে ছিল আমার মা, তারপর মিডিলে অন্য একটা ছেলে ছিল, ওপরে অন্য একটা ছেলে ছিল, আর আমার বাবা ছিল সাইডে। তো যাই হোক, তো যখন বিহারের আগে ঢুকছে, তো আমি জেগে আছি এই কারণে যে ফোন টোন আছে, ব্যাগ ট্যাগ আছে, আর ট্রেনে আছি, তো যদি চুরি টুরি হয়ে যায়, তো ওই জন্য আমি ফোন ঘাঁটছি, শুনছি প্রেত কথা চালিয়েছি, আর মাস্ত শুয়ে আছি শুনছি। তো ওই ছেলেটা, মানে যে মিডিলে যে ছেলেটা ছিল, ওই ছেলেটা আমাকে একবার বললো যে বিহার আসছে, ফোন খুব সাবধান, হ্যাঁ। তো বললাম ঠিক আছে। আর প্রেত কথা আমার কাছে এমনই নেশার মতো, মানে প্রেত কথা চালালে আমি ঘুমাতে বাধ্য। তো যাই হোক, প্রেত কথা চালিয়ে আমি কি করলাম, আমি ভাবলাম কি প্রেত কথা চালিয়েছি, যদি ঘুমিয়ে যায়। তো আমার কাছে একটা নেক পিলো ছিল, তো আমি ভাবছি কি শুই একটু, তো শুয়ে মানে শুয়েছি, নেক পিলোটার উপরে শুয়েছি, তো মাঝখানটা তো ওটা ফাঁকা থাকে। তো আমি ভাবলাম কি যে আমি যদি ঘুমিয়েও যাই তাহলে ফোনটা আমি এটার মাঝখানটাতে রেখে মাথাটা রাখি, তাহলে কেউ ফোনটা নিতেও পারবে না। এবার অমনি করে আমি শুয়ে গেছি, তো মানে হালকা হালকা ঘুম আসছে যখন, তখন হালকা হালকা চোখে দেখছি আমার পায়ের দিকে দুটো ছেলে এসে দাঁড়িয়ে আছে, একটা একটু বাচ্চা হবে আর একটা বড়ই হবে, অত আমি ধ্যান দিয়ে দেখিনি। তো এবার হয় না রাতে কিছু কিছু মানুষ সিট পায় না, যারা উঠে পড়ে, তো ওরকম পায়ের ধারে এসে বসে, ওরকম হয় কিছু কিছু টাইম। তো আমিও ভেবেছি ওরকমই হবে, সিট টিট পাইনি বসছে, তাও আমি জেগে আছি এরকম করে দেখছি। তো আমিও একবার বললাম যে এখানে বসো না, আমি শুয়ে আছি, এখানে বসো না। তো বললো ঠিক আছে, দিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে দেখছি আবার এসছে। তো আমি তাকালাম এরকম করে, তো ছেলেটা আবার চলে গেল। তো তারপর এমন হলো যে আমার যে ছেলেটা আমাকে বলেছিল যে বিহার আসছে, ফোন টাকা পয়সা এগুলো সাবধানে রেখো, ওই ছেলেটাও জেগেছিল, আমার মাও জেগেছিল, আমার বোন মানে মিডিলে যে বোনটা ছিল ও জেগেছিল, আমিও জেগেছিলাম। কিন্তু ওই টাইমটা এমন হলো আমরা সবাই ঘুমিয়ে গেলাম, মানে ওরা কিছু স্প্রে করে না কি কে জানে। তো ওই টাইমটা এমন হলো আমরা সবাই ঘুমিয়ে গেলাম। তো জাস্ট মানে ও হয়তো আমার ফোনটা নিয়ে জাস্ট বেরিয়ে গেছে আর আমার ঘুম ভেঙে গেছে। তারপরে আমি বলছি কি আমার ফোন কই, আমার কানে ইয়ারবাডস লাগানো ছিল। তারপরে উঠে আমি বলছি কি আমার ফোন কই, আমার ফোন কই। তখন মাকে ডাকছি, মা ওঠো, আমার ফোন ফোন। মাকে ডাকছি, মা ওঠো, আমার ফোন ফোন। তো পুরো একদম সবাই জেগে গেল। তারপর এদিক ওদিক দেখলাম, কোথাও কাউকে পেলাম না। আমার এত কান্না পাচ্ছিল কি বলবো। তখন এমনও না যে ফেরার টাইমে হারিয়েছে, আমার যাওয়ার টাইমেই ফোনটা চুরি হয়ে গেল, এত কষ্ট লাগছিল কি বলবো। তারপর আর কি পুরো মানে জার্নিটা আমার খারাপ হয়ে গেল। এত কান্না পাচ্ছে, এত কষ্ট লাগছে, তাও কাঁদতে পারছি না, ট্রেনে আছি, কিছু ইয়ে করতে পারছি না। তো ওই করে করে আমরা যা হোক করে কি পাঞ্জাব পৌঁছালাম, মানে অমৃতসর পৌঁছালাম। তো অমৃতসরে গিয়ে ওখানে যে জিআরপিএফের অফিসগুলো হয়, ওখানে গিয়ে একটা জিডি করলাম। তো ওই পেপারটা নিয়ে এলাম। তারপরে আর কি ঘুরতে গেলাম কাশ্মীর। মন খারাপ, ফোনের জন্য ভীষণ কিছু ভেবে রেখেছিলাম, এই ব্লগ বানাবো, সেই সুন্দর সুন্দর ছবি তুলবো, কিন্তু আমার কিছুই হলো না। যাই হোক, তারপরে ঘুরে টুরে বাড়ি চলে আসি। তো মাঝে একবার আমাকে পাঞ্জাব পুলিশ থেকে কি ওই সাইড থেকেই কোনো একজন আমাকে ভ্যারিফাইয়ের জন্য আমাকে ওই ইয়েটা পাঠাতে বলেছিল, মানে জিডির যে ইয়েটা ছিল, পেপারটা ছিল, তো ওটা আমি আবার পাঠালাম। তো আমি ভাবলাম কি, আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম, ভাবলাম কি হয়তো আর ফোনটা পাবোই না। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি কি আমার ফোনটা পাবো, তো ওরা বলেছিল যে চেষ্টা তো করছি। তো আমি ভেবেছিলাম ফোনটা আর পাবোই না। তো যাই হোক,
তারপর ও কি হয়, হ্যাঁ, তো তারপরে এরকম দিন যেতে থাকে, আমার মাথা থেকেও বেরিয়ে যায়। তো ওখানে আমার বাবার নাম্বার দেওয়া ছিল। তারপরে এই রিসেন্ট মে মেয়ের 2-3 তারিখে বাবার ফোনে, 2-3 তারিখ না, সরি ভুল বললাম, ওই 10 তারিখ, 10 কি 15 অমনিই হবে, মানে আমার হাতে মোটামুটি আর গোনাগুনি 10 দিন ছিল, অমনি কি 10 দিন আগে। তো বাবার ফোনে একটা মেসেজ আসে হোয়াটসঅ্যাপে, তো ওখান থেকেই একটা মানে নোটিশ পাঠাই যে এরকম এরকম। তো ওখানে আমাকে কিন্তু লেখে নি যে তোমার ফোনটা পাওয়া গেছে, এসে তুমি ফোনটা নিয়ে যাও। ওখানে লেখা ছিল, হিন্দিতে লেখা ছিল যে তুমি যদি এখানে, তোমাকে এসে ইয়ে করতে হবে, বয়ান দিতে হবে, আর তুমি যদি না আসো তো তোমাকে গ্রেপ্তার করা হবে, এরকম কিছু লেখা ছিল। হয়তো এত হ্যারাসমেন্ট হয়েছে ওদের ফোন টোনের জন্য, তো এই কারণে ছিল, আমি জানি না, যাই হোক। তো তারপর দেখলাম, তারপরে আমি মনে মনে ভাবলাম কি যে নিশ্চয়ই ফোনটা পাওয়া গেছে, ওই জন্যই ডেকেছে, না হলে কেন বেফালতুতে শুধুমাত্র ওই বায়ান দেওয়ার জন্য ডাকবে আমাদেরকে। তারপর আমি কি করলাম, যে নাম্বার থেকে পাঠিয়েছিল ওই নাম্বারে কল করলাম, কল করে জিজ্ঞেস করলাম। তো উনি বললেন যে হ্যাঁ তোমার ফোনটা পাওয়া গেছে, তুমি যাও লখনৌ কোর্টে, তোমার এরকম গিয়ে তুমি বলো যে এরকম এরকম, তোমার ফোনটা ওনারা তোমাকে দিয়ে দেবেন। তারপর হলো যা সমস্যা, কি বলি তোমাদের। প্রথমত আমার হাতে ছিল মাত্র আর 10 দিন, 10 দিনের মাথায় কোনো টিকিট পাওয়া যাচ্ছিল না, মানে ডিরেক্ট একদম কোনো টিকিট পাওয়া যাচ্ছিল না। তো আমরা কি করলাম, এখান থেকে পাটনা গেলাম, পাটনা থেকে লখনৌ বাসে গেছি। মানে পাটনাতে আমরা পৌঁছেছিলাম ভোর 3টের দিকে। তো সেখানে আমরা ভোর 3টের দিকে, তো সেখানে আমরা স্টে করেছিলাম লখনৌয়ে বৈকেল অবধি। আর আমাদের বাস ছিল আবার লখনৌ থেকে কটার দিকে, 8টার সময়। লখনৌ থেকে বাস ছিল 8টায়। তো ওই বাসটা ধরে পরের দিন আবার সকালে পৌঁছালাম হচ্ছে গিয়ে লখনৌ। তো লখনৌ পৌঁছে ওখানেও আমাদেরকে রুম নিতে হলো। রুম নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমাদেরকে 10টার মধ্যে কোর্টে যেতে বলেছিল। তো 10টার মধ্যে আমরা কোর্টে গেলাম। কোর্টে গিয়ে যেটা আমাকে পাঠিয়েছিল মেসেজটা, ওটা আমি ওনাদেরকে দেখালাম, কিন্তু ওনারাও মেসেজটা দেখে ফাইলে খুঁজে পাচ্ছে না। তখন আমাকে বলে কি যে বসো এখানে, হ্যাঁ 2জন সরকারি অফিসার আসবে, তারপরে তোমাদেরকে নিয়ে যাবে, তারপরে তোমাদেরকে বয়ান দেওয়া হবে, সাফাই দেওয়া হবে, তারপর কি হবে আমি জানি না, ওসব আমি বলতে পারবো না। মানে কেউ কোনো মাথায় ঘামাচ্ছে না আমাদের কোনো কথায়। তারপরে একটা উকিল এলো আমাদের কাছে, জিজ্ঞেস করলো কী হয়েছে। তো আমি বললাম যে এরকম এরকম ব্যাপার। তো আমাকে বললো ঠিক আছে। তারপরে ভেতরে গেল, কী সব কথা বললো। তো আমাকে বললো যে এটার জন্য তোমাকে একটা মানে অ্যাপ্লিকেশান লিখতে হবে, এসব এসব করতে হবে, তুমি তো ওগুলো পারবে না, আমি করে দেবো, কিন্তু আমাকে টাকা দিতে হবে। তখন তো আমি তো ওরকমভাবে রেডি হয়ে যাইনি যে টাকা দিতে হবে কিছু, আমাকে তো ওরকমভাবে কিছু বলেইনি যে টাকা লাগবে বা কিছু এরকম কিছু। তো যাই হোক গেলাম, দিয়ে যা হোক করে ম্যানেজ ট্যানেজ করে উকিলকে টাকা দিলাম। উকিলকে টাকা দেওয়ার পর মানে আমরা গেছি 10টার সময় কোর্টে। 10টা থেকে আমাদেরকে বসিয়ে রেখেছে। মাঝে একবার বললো যে তোমরা রুম চলে যাও, যখন ম্যাজিস্ট্রেট আসবে তখন আমি তোমাদের ডাকবো। তো আমাদেরকে ডাকলো গিয়ে হচ্ছে কটা, 2:30-এর দিকে। তারপরে আবার 2:30-এর সময় গেলাম। 2:30-এর সময় গিয়ে বসে আছি। তো 4টের দিকে আমাদের সব কিছু ইয়ে হলো, যে অর্ডার পেলাম যে হ্যাঁ তুমি ফোনটা নিতে পারো। তো তারপরে পেপারটা নিয়ে গেলাম পুলিশ স্টেশন, পাশেই পুলিশ স্টেশন ছিল, স্টেশনের কাছেই কোর্ট আর স্টেশনের কাছেই পুলিশ স্টেশন। তো পুলিশ স্টেশনে গেলাম। তো ওখানে গিয়ে আবার মালঘর বলে একটা ঘর ছিল, মানে যেখানে মানুষের ফোন ব্যাগ এইসব হেন তেনা চুরি হয়, ওগুলো সব ওখানে জমায়েত করে রাখা হয়। তো ওখানে একজন পুলিশ অফিসার বসেছিলেন। তো উনিও দিতে চাইছেন না, বললেন কি যে না আমি এখন পারবো না, তোমরা কালকে সকালে এসো, কালকে সকালে আমি দেবো 9:30টার সময়। তো আমরা ওনার কাছে অনেক রিকোয়েস্ট করলাম যে দেখুন আমাদের ট্রেন আছে। আমি তো পুরো মানে কি বলবো, আর যদি আমার কথা যদি না শুনতো, ও যদি বলতো যে না আমি পারবোই না দিতে, আমি তো ওখানে কেঁদেই দিতাম, আমার এমন অবস্থা হয়ে গিয়েছিলো। তো আমার সাথে যে দিদিটা গিয়েছিলো ও অনেক করে রিকোয়েস্ট করলো, আমি তো এত থতমত খেয়ে গেছি, আমি কথাই বলতে পারছি না। ওপর থেকে বাংলা বোঝে না, হিন্দিতে বলতে হবে, আর আমার হিন্দি অত ভালো না, আর ওপর থেকে আমি অনেক হয়ে আছি। তো এবার যাই হোক বললো যে ঠিক আছে দিচ্ছে। তো আবার তখন আবার নাটক শুরু হলো যে না, যে ইন্সপেক্টর সাইন করবে সে তো নেই, সে মিটিংয়ে গেছে, তার আসতে অনেক রাত হবে, তো তোমাদেরকে অতক্ষণ ওয়েট করতে হবে। তারপরে আমাদের যে লয়ারটা ছিল ওনাকে কল করা হলো, উনি এসে আবার বললেন যে প্লিজ দিয়ে দিন, এনারা অনেক দূর থেকে এসছেন। তো আমাদের ফোন টোন বার করে দিল, বলে কি দাও এবার টাকা দাও। হ্যাঁ মানে পুলিশ স্টেশনেও টাকা, এখানেও টাকা, মানে চারিদিকে টাকার ব্যবসা চলছে। তারপরে আর কি দিলাম টাকা ওখানেও, যেটা বলেছিল অতটা দিতে পারিনি, তার হাফ দিলাম। তো ওই করে ফোনটা নিলাম। ফোনটা নিয়ে পরের দিনই ট্রেন ছিল আমাদের, না সেদিন রাতেই আমাদের ট্রেন ছিল
বারাণসীর। তো বারাণসীতে এলাম, ওখানে দুদিন ছিলাম, তারপরে দুদিন পরে আমাদের বাস ছিল, তো দুদিন ওখানে থাকতে হয়েছিল, তারপরে ব্যাক করে গেলাম। তো এবার আমি তোমাদেরকে বলি যে আমি সামান্য ওই ফোন নেওয়ার জন্য কেন এত টাকা খরচা করে গেলাম। মেনলি হচ্ছে আমার মনে কোথাও একটা ছিল, ওই ফোনে আমাদের অনেক মেমোরিজ ছিল, অনেক অনেক। তো আমি ভেবেছিলাম যে মানে জানতাম যে কেউ ফোন চুরি করে নিলে থোড়ি না সব কিছু রেখে দেবে, তবুও মনে কোথাও একটা আশা ছিল যদি কোনোভাবে মানে ওগুলোকে কোনোভাবে কিছু করে ফিরিয়ে আনতে পারি, ফটো ভিডিওস। তো ওই একটা হচ্ছে ওই কারণ, আর একটা কারণ হচ্ছে আমার ফোনটা অনেক দামি ফোন ছিল, Vivo X100 ছিল, তোমরা সবাই জানো কত দাম। তো ফোনটা আমি ইএমআইয়ে নিয়েছিলাম, হ্যাঁ আমার বলতে কোনো ইয়ে নেই, আমি ইএমআইয়ে নিয়েছিলাম, কারণ একসাথে অতগুলো টাকা আমি দিতে পারতাম না। তো আমি ইএমআইয়ে নিয়েছিলাম, আমি বহুত কষ্ট করে পুরো 2 বছর টেনেছি ওটার ইএমআই। 1 বছর তো আমি ভালোভাবে দিয়েছি, মানে ভালোভাবে মানে কি, আমার ফোন ছিল আমার সাথে তাই গায়ে লাগেনি। আর একটা বছর আমি মানে শুধুই দিয়ে গেছি ইএমআই, আমার ফোন ছিল না আমার কাছে। তো এটা আমার একটা খুব বড় ইয়ে ছিল যে আমাকে যখন ইএমআই দিতে হয়েছে, আমার ফোনটা আমার চাই, আমি ইউজ করবোই, যখন শুনেছি যে পাওয়া গেছে। তো তারপর আর কি, তারপর ফোনটা পেলাম, ফোনটা পুরো হালত খারাপ করে দিয়েছে আমার ফোনের, পুরো স্ক্রিন গার্ড কি স্ক্রিন ভেঙে দিয়েছে, ব্যাক কভার ভেঙে দিয়েছে, ওরকমভাবে আমাকে ফোনটা দিল। তো ওই জন্যই অনেক জিদ ছিল যে ফোনটাতে আমার, জিদের থেকে বড় কথা ওই ফোনে আমার অনেক কিছু ছিল, অনেক স্মৃতি ছিল, অনেক কিছু। মানে ফোনটা পেয়ে গেলে আমি, মানে ফোনে সব কিছু পেয়ে গেলে আমি আলাদাই একটা শান্তি পেতাম, কিন্তু কি কপাল খারাপ, কোনো কিছুই পেলাম না। অনেক ছবি ছিল, অনেক ভিডিওস ছিল, মেনলি আমি ওটার জন্যই ফোনটা আনতে গেছিলাম। আর একটা কারণ হচ্ছে ওই যে অনেক টাকা দাম ফোনটা, প্রায় আমার 20,000 টাকা মতো ফোনটা আনতেই খরচা হয়ে গেছে, 15-20 হাজার ওরকমই হবে। আর ফোনটা তারপরে ঠিক করতেও অনেক টাকা লেগেছে, কিন্তু আমার একটা বন্ধুর দোকান আছে, ও আমাকে ঠিক করে দিয়েছে ফোনটা, তাই এখন চাপ হয়নি। ও বলেছে তুই পরে ধীরে ধীরে তো যখন হবে আমাকে দিয়ে দিস, এখন তুই ঠিক করিয়ে নে। তো আমি তোমাদেরকে ফোনটা একটু দেখাই, যার জন্য এত কিছু তাকে না দেখালে হয়। তো এই আমার সেই ফোন, এটা হচ্ছে গিয়ে Vivo X100, কিন্তু ক্যামেরা পুরো পাট মেরে গেছে। দেখায় তোমাদের ফোনটা একটু, আমি এখন স্ক্রিনটা পাল্টেছি তাই এই যে পুরো ঠিকঠাক আছে। ব্যাক সাইডটা এখনও পাল্টাতে পারিনি, পুরো দেখো ফেটে আছে ব্যাক সাইডটা, এখান দিয়ে ইয়ে মারা আছে, স্যালো টেপ মারা আছে যাতে এগুলো খুলে না পড়ে যায়। তো যাই হোক, ফোনটা পেয়ে গেছি, এটাই অনেক বড়, কজন পায় ফোন ফেরত। সাথে ফোনে থাকা ছবি ফটোগুলো পেলে বেশি খুশি হতাম আমি। ফোনটা পেয়ে এখন মনে হচ্ছে যে বেকার আমি এতগুলো টাকা খরচা করে ফোনটা আনলাম, যেটার জন্য ফোনটা আনলাম সেটাই পেলাম না। তো কি আর, যাই হোক, ফোন তাহলে এখন পাওয়া যায় হারিয়ে গেলেও, ঠিকঠাকভাবে যদি সব কিছু করা হয়। আর হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম, তারপর আমি ওখানে অমৃতসরে জিডি করার পরই আমি বাড়ি এসেই সবার আগে যেটা করেছিলাম, সিম দুটো লক করিয়ে নিয়েছিলাম। আর না সরি, সিম দুটো চালু করিয়ে নিয়েছিলাম। আর তার আগে হচ্ছে আমি সঞ্চার সাথী অ্যাপ থেকে আমার ফোনটাকে আমি লক করিয়ে নিয়েছিলাম। হয়তো জানি না কিসের জন্য পেলাম, কী কারণে পেলাম, যাই হোক পেয়েছি, আমার কপাল ভালো, ভালো তো কপাল নয়, এদিক থেকে ভালো, এটাই। তো ব্যাস, এটাই বলার ছিল তোমাদের সাথে, এটাই শেয়ার করার ছিল। আজকের ভিডিও এতটাই, আরও দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো চলো, জোহার, জয় হিন্দ, বন্দে মাতরম, বাই।